একটা রাস্তার নাম নাকি মুরগির গলা। চিকেন স্ন্যাকটাকে কেটে দিলে আমরা উত্তর পূর্ব অঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবো। এটা অ্যান্টি ইন্ডিয়ান স্টেটমেন্ট ছিল। মারাত্মক কথা বলছেন। ভারতবর্ষের মধ্যে একটা শক্তি আছে, যারা একসময় ভারতবর্ষের পাওয়ারে ছিল, তারাও চাইতো যে ভারতবর্ষের বর্ডারগুলোতে অস্থিরতা বজায় থাকুক। লালমনিরহাটে চীন অলরেডি একটা পরিত্যক্ত এয়ারফিল্ডকে ওরা আবার রিভাইভ করার কথা প্ল্যান দিয়েছিল। একদিকে চীন রয়েছে, একদিকে বাংলাদেশ রয়েছে। যদি সেরকম সিচুয়েশন আসে যে যেখানে মনে হয় যে বাংলাদেশ ক্যান বি এ পোটেনশিয়াল থ্রেট, তাহলে আমরা বাংলাদেশ ওই জায়গা দখল করবো। সবচেয়ে ইম্পর্ট্যান্ট মাস্টার স্ট্রোক যেটা আন্ডারগ্রাউন্ড একটা রেলওয়ে নেটওয়ার্ক পাস করবে, টপ ক্লাস বাঙ্কার বাস্টারও কিছু করতে পারবে না। ফোর্টিফিকেশন যে টোটাল প্ল্যান আছে, এই প্ল্যানটাকে কমপ্লিট করার জন্য কেন্দ্রীয় সরকার সীমা বেঁধে দিয়েছে 2030। তাহলে এই যে হিউজ কাজ একটা হচ্ছে, মানে মহাযজ্ঞ হচ্ছে। চিকেন স্নেক নেই, এটা ভার্চুয়ালি এটা ডাইনোসরের গলা হয়ে গেছে। হন্ডুরাসে হাহাকার, দুর্ধর্ষ দুশ্মন, সাহারায় শিহরণ, এই নামগুলো শুনলে আজও বাঙালির মনে শিহরণ জাগে। আর একটা নাম নিয়েও এখন খুব শোরগোল পড়ে গেছে। সেই নামটা হচ্ছে চিকেন স্নেক, মুরগির গলা। ভাবুন, একটা রাস্তার নাম নাকি মুরগির গলা। এ কেমন অদ্ভুত নাম! এরকম নাম দিলই বা কে, আর এই রাস্তার গুরুত্ব কতটা? এই গলা যদি কেটে দেওয়া হয়, এই মুরগির গলা যদি কাটা পড়ে, তাহলে সেটা আমাদের জন্য কত বড় বিপদ। এই সবই আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু সোম, যিনি একজন এন্টারপ্রেনিউর, যিনি টেকনোলজিস্ট, যার স্ট্র্যাটেজিক ডিফেন্সে একটা প্রবল আগ্রহ রয়েছে, যিনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, যিনি ফিজিক্স প্রেমী, যিনি দেশপ্রেমী, এবং যিনি বিচ্ছিরিভাবে একজন পজিটিভ মানুষ, আশাবাদী বাঙালি। প্রথমেই যেটা ভাবাচ্ছে, এই চিকেন স্নেকটা কি? এটা খায় না মাথায় দেয়? এরকম নামটা কে রাখলো? একটা রাস্তার নাম মুরগির গলা। এই চিকেন স্নেক নামটা এই একটা করিডোরের, যেটাকে আমরা শিলিগুড়ি করিডোর বলে জানি, আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে সরু যে জায়গাটা উঠে গেছে সেখানটা, তার মানে এই জায়গাটার ভৌগোলিক একটা খুব ইম্পর্টেন্স রয়েছে। আর কারণ হচ্ছে এর ডান দিকে আপনার বাংলাদেশ, চীন। আপনি যদি হিমালয়ের দিকে মুখ করে তাকান পশ্চিমবঙ্গের ম্যাপে, তাহলে ডান দিকে পড়বে প্রথমে বাংলাদেশ, তারপরে ওদিকে চীন, ঠিক আছে? তো ওপর দিকে ভুটান, বাদিকে নেপাল পড়ছে। তো পশ্চিমে নেপাল, উত্তরে ভুটান। হ্যাঁ। তো এবার এই জায়গাটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সটা এটাই হচ্ছে যে এইখানটা দিয়ে, শিলিগুড়ির এই করিডোরটা দিয়ে আমাদের ভারতের, যাকে আমরা 7 সিস্টার্স বলি, আমাদের পুরো নর্থ ইস্টের সঙ্গে আমাদের কানেক্টিভিটি। আচ্ছা। সুতরাং কোনোভাবে যদি এখানে কোনো রকম ডিস্ট্রাপশন হয় বা কোনো যুদ্ধ টুদ্ধ লেগে এই জায়গাটাকে আমাদের ভারত থেকে কেটে দেওয়া যায়, তাহলে পুরো উত্তর পূর্ব নর্থ ইস্ট আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে কেটে দিলে কি হবে সেটাতে আপনার কাছে আমি আসছি, কিন্তু আমি জানবো চিকেন স্নেক কেন? এর সঙ্গে কি কোনো সাদৃশ্য আছে দেখতে জায়গাটা? হ্যাঁ, গলা ওইখানটা যেহেতু সরু হয়ে গেছে, আপনি পশ্চিমবঙ্গের ম্যাপটা যদি দেখেন, এই জায়গাটার মোটামুটি আয়তন হচ্ছে, এটাকে আমি শিলিগুড়ি করিডোর বলছি আপাতত, প্রায় 60 কিলোমিটারের মতন লম্বা আর 22 কিলোমিটারের মতন চওড়া। 22 কিলোমিটার আজকালকার দিনে ভৌগোলিকভাবে তো খুবই ছোট, সরু জায়গা, খুবই সরু। হ্যাঁ। আর পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখলে ওই সরু জায়গাটার মধ্যে দিয়ে দেখে মনে হয় যেন এটা একটা চিকেনের গলার মতো, গলাটা যেমন সরু, চিকেনের গলার মতন, হ্যাঁ, সেই জন্যই এর নাম চিকেন স্নেক। হ্যাঁ। এবং এই টার্মটার কয়েনেজ, এটাকে আমরা সবসময় শিলিগুড়ি করিডোর বলেই জানতাম। এটার যে আপনার স্ট্র্যাটেজিক একটা উইকনেস আছে সেটাও জানা ছিল, মিলিটারি উইকনেস আছে সেটাও জানা ছিল, কিন্তু এই জায়গাটাকে এই নামটা দেয় শারজিল ইমাম। কে দেন? শারজিল ইমাম। আচ্ছা। উনি বলেছিলেন একবার একটা কোনো স্টেটমেন্টে যে ওই মুরগির গলাটা কেটে দিলে আমরা, অ্যান্টি ইন্ডিয়ান স্টেটমেন্ট ছিল, মুরগির গলাটা, চিকেন স্ন্যাকটাকে কেটে দিলে আমরা উত্তর পূর্ব অঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবো। আচ্ছা। এটা থ্রেট স্টেটমেন্ট ছিল। ওখান থেকে ওই নামটা, ওই চিকেন স্নেক নাম কথাটা অ্যাকচুয়ালি আমাদের কাছে মোটামুটি একটা পপুলার হয়ে দাঁড়ায় আর কি। এখন আমরা সেটাই প্রায় সব জায়গাতে নিউজ মিডিয়া লেখা সব জায়গাতেই ব্যবহার হচ্ছে। একদম। তো এই মুরগির গলা কেটে দিলে সত্যি কি আমাদের কাছে বড় বিপদ? এক সময় তো বড় বিপদ ছিল, কিন্তু আমার মনে হয় যে যতটুকু কাজ এখনো পর্যন্ত হয়ে গেছে, ভারত সরকার যা করেছেন,
কারণ এই ব্যাপারটার উপর বিশেষ করে দৃষ্টি পড়ে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর। আচ্ছা, হাসিনার পরে যখন হাসিনা সরকারের পতনের পর। হ্যাঁ, পতনের পরে যখন ইউনূস বারবার করে বলতে থাকেন যে নর্থ ইস্ট কে আমরা নিয়ে নেব, মানে চীনকে আহ্বান জানাচ্ছিলেন। উনি ইন্টারন্যাশনাল স্টেটমেন্টও বেশ কয়েকবার দিয়েছেন যে বাংলাদেশকে ব্যবহার করে আপনারা নর্থ ইস্টে যান, হ্যাঁ একটা ইকোনমিক করিডোর তৈরি করুন, এই ধরনের কথাবার্তা তো বলেইছেন। উস্কাচ্ছিল আর এগুলোর মধ্যে উস্কানোর থেকেও থ্রেট ছিল। এগুলোকে প্যাসিভ থ্রেট বলা হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে প্যাসিভ অ্যাগ্রেশন, যে না খুব ভালো বলছি কথাটা, কিন্তু আলটিমেটলি আমি মিন করছি যে ওই জায়গাটা তোমাদের সবচেয়ে দুর্বলতম অঞ্চল, এবং মানে এটা আমরা জানিয়ে দিচ্ছি, অন্যভাবে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই মানে বেসিক্যালি বাংলাদেশের পট পরিবর্তনের পরেই ভারত সরকার সাংঘাতিকভাবে নড়ে চড়ে বসেন। এরকম নয় যে তার আগে এখানে কোনো ফোর্টিফিকেশন বা ছিল না, বা সেটা ছিল না, ওই জায়গাটা এমনিতে কভার্ড। কিন্তু মানে আপনি একটা মুরগির গলার মধ্যে একটা স্টিলের জালি পরিয়ে দেওয়াটা, সেটা ছিল না। এখন যেটা হচ্ছে, একটা স্টিলের জালি আস্তে আস্তে হচ্ছে, এবং এটা দিন দিন এটা একটা মাল্টি লেয়ার্ড অফেন্স অ্যান্ড ডিফেন্স সিস্টেমের একটা দিকে যাচ্ছে। এটা শুধুমাত্র ডিফেন্স নয়, এটা অফেন্সিভ এবং ডিফেন্সিভও। এবং এটা ভাবাই যেতে পারে যে এই পৃথিবীতে যতগুলো হেভিলি মিলিটারাইজড জোন আছে, আচ্ছা, তার মধ্যে এটি অন্যতম হতে যাচ্ছে প্রথম তিনটির মধ্যে। এবং অফেন্স এবং ডিফেন্স সিস্টেম একসঙ্গে থাকাটা খুবই স্ট্র্যাটেজিকভাবে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আমরা এই জায়গাটায় আসবো, আরও বিশদে জানবো আপনার থেকে, কিন্তু আমাকে একটা জিনিস বলুন। ধরে নিন এই চিকেন স্নেকের এই যে থ্রেট, এই চিকেন স্নেক কেটে দিলে তোমাদের খুব বিপদ হবে, এই বিপদটা কি হতে পারে? চিকেন স্নেকটা সামরিকভাবে স্ট্র্যাটেজিক্যালিভাবে কতটা গুরুত্বপূর্ণ? সাংঘাতিক গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে আমাদের, আমি যেটা বলছিলাম যে আমার নর্থ ইস্টের 7খানা স্টেট রয়েছে, আমার 7 সিস্টার্স, পুরোটা আলাদা হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে মানে ভারতের বাকি ভূখণ্ডের সঙ্গে নর্থ ইস্টের যোগাযোগের ওই একটাই জায়গা, ওই 22 কিলোমিটারের করিডোর। আচ্ছা, আপনি ম্যাপটা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে তো। এবং চীনের তো দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশকে ওরা নিজেদের রাজত্ব বলে ক্লেম করে। একদম। সুতরাং এখানে সবচেয়ে বড় থ্রেট চীন। আর চীনের আমাদের ভারতের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে, যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, এরা কেউই আপনার খুব সক্ষম রাষ্ট্র নয়। চীন যদি আজকে মনে করো যে ওদের মাটি ব্যবহার করে ওরা ওদের আপনার গ্যারিসন কিংবা আর্মার্ড ভেহিকেল পাঠাবে, এদের কারোরই ক্ষমতা নেই সেটাকে আটকানোর। সুতরাং মানে আপনি যদি একটা ভার্চুয়ালভাবে আমি বলি যে চীন এসে আমাদের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে থ্রু বাংলাদেশ অথবা নেপাল অথবা ভুটান, এটা কিন্তু খুব বলা ভুল হবে না, কারণ ওরা চাইলেই সেটা করতে পারে। হ্যাঁ, মানে এটা আটকানো যাবে না তখন আর কি। মানে ওরা যে চীনকে আটকে দেবে সেটা সম্ভব না, ওদের মধ্যে সেই মিলিটারি ক্যাপাবিলিটি নেই। আপনার এই কথার সূত্রে আমার মনে পড়ে গেল 1962 সালে চীন কিন্তু আসামের তেজপুর পর্যন্ত প্রায় ঢুকে পড়েছিল। ফলে এই অতীতকে মাথায় রেখে এই চিকেন স্নেকের কে কতটা আরও শক্তিশালী করা যায় পরিকাঠামো দিক থেকে, সামরিক দিক থেকে, সেটা তো একটা বিরাট গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করছি, সেটা হচ্ছে যে এই তিনটি দেশের মধ্যে বাংলাদেশের ইম্পর্টেন্স সবচেয়ে বেশি, কারণ আমাদের ওর পাশ দিয়ে সবচেয়ে লম্বা ইন্টার কান্ট্রি বর্ডার্স রয়েছে। একদম। হ্যাঁ, এবং আরেকটা জিনিস হচ্ছে যে চীন যদি আসে, চীন সবার আগে বাংলাদেশের মধ্যে দিয়েই ঢুকবে। সেই কারণে বাংলাদেশের পট পরিবর্তনের পরে এই চিন্তাটা নতুন করে আরও বড় উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। একদমই। বাংলাদেশের সঙ্গে আমাদের বেশ কয়েকটা জেলার ওখানে জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের সঙ্গে বর্ডার। এবং যেটা তথ্য বলছে যে এই সব জেলাগুলিতে কিন্তু একটা বিরাট অংশের সীমান্তে কাঁটাতারের বেড়াটাই নেই। আমি যদি তথ্যটা তুলে ধরি, জলপাইগুড়িতে 19 কিলোমিটার কোনো ফেন্সিং নেই, কাঁটাতারের বেড়া নেই। কোচবিহারে 100 কিলোমিটার কাঁটাতারের বেড়া নেই। মালদায় 27 কিলোমিটার নেই। দক্ষিণ দিনাজপুরে অন্তত 20 থেকে 22 কিলোমিটার নেই। উত্তর দিনাজপুরের পরিস্থিতিটা তুলনায় ভালো, সেখানে মোটামুটি 500 মিটার মতো কাঁটাতারের বেড়া নেই। ফলে আপনি যেটা বলছিলেন, একদিকে ইউনূস তো মানে 2 বছরও ছিলেন না ক্ষমতায়, তার মধ্যেই বেশ কয়েকবার হুমকি দিয়েছে। তার মধ্যে আমাদের বর্ডারের এই পরিস্থিতি, যেটা এতদিন সরকার দিচ্ছিল না, এখানে কাঁটাতারের বেড়ার জন্য যে জমিটা দরকার সেটা এখন এই নতুন সরকার দিয়েছে।
ফলে বাংলাদেশ থেকে থ্রেটটা ওখানে যদি আবার ভারত বিরোধী হাওয়া কোনো রকমভাবে ওঠে, জামাতরা সরকারে আসেনি ঠিকই, কিন্তু ওরা যদি আবার মাথাচাড়া দেয়, তাহলে মনে হয় চিকেন স্নেক নিয়ে আমাদের ভাবনাটা মানে উদ্বেগটা কয়েক গুণ বেড়ে যেতে পারে। চিকেন স্নেকে উদ্বেগ কিন্তু কমার কোনো কারণ নেই। বাংলাদেশে এখন যে সরকার এসছে সে ভারতবন্ধু সরকার তো নয়, ডেফিনেটলি হয়তো জামাত নয়, হ্যাঁ, কিন্তু একেবারে ভারতবন্ধু সরকার সেরকমটি নয়। আমরা বড়জোর বলতে পারি যে নিউট্রাল, কিন্তু কখন যে এরা অন্যরকম কিছু হবে বা হবে না সেটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। যেটা আপনার হাসিনার সময়তে ছিল, অন্তত এরকম একটা কিছু হতে পারবে না চট করে পারবে না। তাহলে এই বিএনপি সরকারের সঙ্গে এখন সম্পর্কটা কতটা জরুরি? আমাদের ভারতের বিএনপি সরকারের সঙ্গে একটা ভারসাম্যের সম্পর্ক, এইটা কতটা জরুরি? খুবই জরুরি। আমাদের ভারতের সরকার সবসময়তেই প্রতিবেশীদের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখারই চেষ্টা করেছে। এখন প্রতিবেশীরা তারা কিভাবে ব্যবহার করবে সব তো পুরোটা তো আমাদের নিজেদের কন্ট্রোলে থাকে না। বেশি ভালো ব্যবহারকে অনেকে দুর্বলতা ভেবে নেয়। একদম। তো যেহেতু এই সরকার এই পুনর্নির্বাচনটা হওয়ার পেছনে আমাদের ইউনূস তো নির্বাচন করতে চাইছিলেন না, ভারতের একটা প্রেশার ছিল। বিএনপি সরকারের আপনার ভারতের প্রতি খুব যে সাংঘাতিক বৈরিতা নিয়ে ওরা এখনও রয়েছে সেরকম নয়, এটা আমার মনে হয়। কিন্তু এরকমও নয় যে হাসিনা সরকারের সময়তে যে আস্থাটা ছিল সরকারের ওপরে সেটা এখন আছে, থাকা উচিতও নয়। একদম। আরেকটা জিনিস যেটা আপনি বলছিলেন যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স কতটা, ওইখানে আমি দেখছিলাম যে বেশ কয়েকটা জাতীয় সড়ক ওখানে দিয়ে গেছে। এক হচ্ছে NH-31, যেটা শিলিগুড়িকে আসামের গুয়াহাটির সঙ্গে কানেক্ট করছে। আরেকটা হচ্ছে NH-10, যেটা শিলিগুড়িকে সিকিমের গ্যাংটকের সঙ্গে কানেক্ট করছে। এখানে রয়েছে আর্মি কর্পস 33। এরপর রেলপথ রয়েছে NJPর সঙ্গে গুয়াহাটির রেলপথ। গুয়াহাটি থেকে আমরা সড়ক পথে চলে যেতে পারি অরুণাচলের তাওয়াং, যেখান থেকে চীনের সীমান্ত মাত্র 25 কিলোমিটার। এবং সেই তাওয়াংয়ে রয়েছে আর্মি 4 কর্পস। তো এভাবেই রোড আর রেলওয়ে নেটওয়ার্কটা রয়েছে, যেটা শুধু আমাদের পরিবহন নয় বা নর্থ ইস্টের কাজে লাগে তা নয়, সাধারণ মানুষের এটা আমাদের সেনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের কাছে যা যা এসেনশিয়ালস পাঠাতে হয় সেটা এই পথ দিয়েই যায়। ফলে সেইখানে মাথায় রেখে এই যেটা আপনি বলছেন ফর্টিফাইড করে ওটাকে একটা দুর্গে পরিণত করার চেষ্টা করছে ভারত সরকার, সেইগুলো কি কি, এইগুলো যদি একটু ডিটেলসে বলেন। দেখুন, আমাদের এখানে ফোর্টিফিকেশন যে টোটাল প্ল্যান আছে, টোটাল প্ল্যানটা লেড আউট, মানে এটা পরিষ্কারভাবে করে দেওয়া হয়েছে। আমরা কিছু জানতে পেরেছি, কিছু ডিফেন্সের কারণে সেগুলো পাবলিকের কাছে আসবে না কখনোই। নিশ্চয়ই। এটা মাল্টি লেয়ার্ড প্ল্যান, আচ্ছা। একমাত্রিক প্ল্যান নয়, মাল্টি লেয়ার্ড প্ল্যান। আচ্ছা। তার মধ্যে হচ্ছে যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট মাস্টার স্ট্রোক যেটা আমাদের রেলমন্ত্রী কিছুদিন আগে বলেছেন, অশ্বিনী বৈষ্ণবজি, একদম, যে আপনার একটা আন্ডারগ্রাউন্ড একটা রেল আপনার রেলের নেটওয়ার্ক পাস করবে। আপনার জায়গাটা হচ্ছে সুরঙ্গে মাটির নিচ দিয়ে যাবে ট্রেন। এটা হচ্ছে উত্তর দিনাজপুরের দুমডাঙ্গি বলে একটা জায়গা আছে। উত্তর দিনাজপুর দুমডাঙ্গি। আচ্ছা। সেখান থেকে ও 3 মাইল একটা জায়গা আছে, সেখান থেকে রাঙাপানি থেকে এই সোজা উঠছে বাগডোগরায়। আচ্ছা। আর বাগডোগরায় আপনি জানেন ওটা বাগডোগরা সিভিলিয়ান এয়ারপোর্ট নয়, ওটা বেসিক্যালি আপনার এয়ারফোর্সেরই এয়ারপোর্ট, ওটা আমরা সিভিলিয়ান কাজে ইউজ করি। বাগডোগরাতে আমাদের একটা এয়ারফোর্সের একটা স্টেশন আছে, FS ওটা, ঠিক আছে তো। এবং সেখানে মানে এটা জাস্ট একটা এদিক থেকে ওদিক কানেকশন শুধু নয়, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এয়ার স্ট্রিপ ওখানকার, তাদের সঙ্গেও যোগাযোগের রাস্তা। ধরুন কোনো কারণে একটা ওখানে অ্যাটাক হলো, এবং এটাকে আমি মাস্টার স্ট্রোক এই কারণেই বলছি, এটাকে যেভাবে করা হচ্ছে, যে সিভিল ইঞ্জিনিয়ারিং বা যে কোয়ালিটির আপনার সেই ফোর্টিফিকেশন কথাটাই বলছি, মাটির তো 22 থেকে 24 মিটার নিচে, এক নম্বর কথা। তার মধ্যে এটাতে শুধুমাত্র রেল লিঙ্ক নয়, 22 থেকে 24 মিটার নিচে, মানে আমরা যদি এটাকে বোঝার চেষ্টা করি যে আমাদের এই কলকাতায় মেট্রো কতটা নিচ দিয়ে যায় মাটির, এতটা, তার থেকেও বেশি নিচ দিয়ে যায়? এত নিচে নয়। 22 মিটার মানে হচ্ছে আপনার প্রায় আপনার 60-70 ফিট
আচ্ছা। নিচ দিয়ে 60-70 ফিট নিচ মানে হচ্ছে একটা 6-7 তলা বাড়ির কাছাকাছি নিচ দিয়ে যাচ্ছে। এবং এর যে সিভিল ইঞ্জিনিয়ারিং যে কনস্ট্রাকশন হচ্ছে এটাতে মাল্টি লেয়ার রিইনফোর্সমেন্ট ইউজ করা হচ্ছে, আচ্ছা। যেন ওপর থেকে যে কোনো রকমের গ্রাউন্ড অ্যাটাক, আপনার এখন যে বাংকার বাস্টার যে বোমগুলো আছে যেগুলো মাটির অনেক ডিপ পেনিট্রেশন করে নিতে পারে, সেগুলো পর্যন্ত কিছু করতে পারবে না। আচ্ছা। এবং আমি এটা খুব জোর দিয়ে বলতে পারছি না, কিন্তু মনে হয় এটা কোনো নিউক্লিয়ার অ্যাটাক প্রুফ, যে কোনো যদি ওপরে সারফেসে নিউক্লিয়ার অ্যাটাক হলেও এর গায়ে কোনো আঁচড় পড়বে না। হ্যাঁ, তাহলেও তলা দিয়ে আপনার যোগাযোগ অবিচ্ছিন্ন থাকবে। আচ্ছা। নিচ দিয়ে দুটো ট্র্যাক যাচ্ছে আসা এবং যাওয়ার জন্য, এবং এই ট্র্যাকগুলো তৈরি হয়েছে বিশেষভাবে যেন এগুলো ধরুন ট্যাঙ্ক থেকে আরম্ভ করে, হ্যাঁ আচ্ছা। ঠিক আছে, তো 25 টনের অ্যাক্সেল ক্যাপাসিটির যেন যেতে পারে আর কি, আপনার মুভমেন্ট যেন হতে পারে। এগুলো নর্মাল ট্র্যাক নয়, এগুলো বিশেষভাবে তৈরি করা হয় যেন প্রচণ্ড হেভি লোড, ধরুন ওপর দিয়ে 4-5টা ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে একটা ওয়াগন, সেগুলো যেন যেতে পারে, কোনো রকমের অসুবিধা না হয় আর কি। আর ওপর থেকে 4টে ট্র্যাকের একটা রাস্তা যাচ্ছে, ওপর দিয়েও যাচ্ছে রেল, নিচ দিয়েও যাচ্ছে। একটা টোটাল 6 ট্র্যাক মিলে একদম বাগডোগরায় আপনার ওখানে গিয়ে ওটা মিলছে ওই জায়গাটাতে গিয়ে। আচ্ছা, মানে এই যে হুমকি জামাতদের 7 সিস্টার খেয়ে নেব বা গলা কেটে দেব, এগুলো বাস্তবে আর যেরকমভাবে দুর্গে পরিণত হচ্ছে। না, এটা তো হলো, আমি মাল্টি লেয়ারের কথা বলছিলাম, তো এটা হলো একটা লেয়ার। এটা খুব মাস্টার স্ট্রোক এই কারণ রাস্তার উপর দিয়ে অনেক সময়তে ধরুন একটা যুদ্ধ হলো বা একটা স্কার্মিশ হলো, সেখানে কিন্তু একটা রাস্তার উপর কিছু বোমা এসে পড়লো, রাস্তা ভেঙে গেল, মুভমেন্ট অসুবিধে হয়ে গেল, সেগুলো হতেই পারে। কিন্তু এই যে জায়গাটা, এটা কিন্তু একটা আনইন্টারাপ্টেড মুভমেন্ট হবে। এখানে আপনার পৃথিবীর কোনো মানে নোন ক্ষমতা নেই যে যেখানে এর মুভমেন্টটাকে ইন্টারাপ্ট করতে পারে। আচ্ছা। হ্যাঁ, সুতরাং আমি যেটা হচ্ছে যে আমার তো মেইন সমস্যাটা হচ্ছে যোগাযোগ। আমার পশ্চিমবঙ্গ থেকে নর্থ ইস্টের দিকে ওদিকে যে যোগাযোগটা, এটা যেটাকে ভয় হচ্ছে, এটা কেটে দিলে ওটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা হচ্ছে কিন্তু একটা কন্টিনিউটি তৈরি হয়ে গেল, এবং এটা খুব সিকিউরড একটা জায়গা, খুব সিকিউরড প্লেস। রাস্তার মতন এরকম নয় যে একটা বোম এসে পড়লো বা কিছু হয়ে গেল। আপনি তো বলছেন নিউক্লিয়ার অ্যাটাক হলেও কোনো আঁচ পড়বে না। আমি এটা আমার মনে হয়, কারণ যে লেভেল অফ মানে এটা রিইনফোর্সমেন্ট করা হচ্ছে এটার, হ্যাঁ, সেখানে হয়তো এটা নাও হতে পারে। আচ্ছা। কিন্তু বাংকার বাস্টার মানে টপ ক্লাস বাংকার বাস্টারও কিছু করতে পারবে না। এরপর এটা ছাড়া হচ্ছে আপনার হাসি মারাতে আপনার এটা হলো আপনার যোগাযোগটাকে মানে কন্টিনিউয়াস রাখা হলো। এরপরে আসছি, ধরুন অ্যাটাক হলে সেটাকে প্রথম কথা হচ্ছে সেটাকে বোঝা এবং তার কাউন্টার করা। ঠিক। অ্যাটাক তো দুদিক থেকে হতে পারে, গ্রাউন্ডে হতে পারে, ওখানে দুরকমভাবে হতে পারে, যে গ্রাউন্ডে হতে পারে আর ওদিকে আপনার হতে পারে আকাশ থেকে। এখানে একটু থ্রেডগুলোকে বলে দিই যে এখানে আপনার 130 কিলোমিটার ধরে চুম্বি ভ্যালি চীনের, তারপরে হচ্ছে ডোকলামের ঝাম্পেরি রিচ থেকে এই যে জায়গাটা আমাদের শিলিগুড়ি করিডোর, ডাইরেক্ট লাইন অফ সাইট দেখা যায়, মানে আপনি টেলিস্কোপ দিয়ে দেখতে পাবেন, দেখা যায় চীন থেকে। হ্যাঁ, ডোকলামের ডোকলাম যেহেতু উঁচুতে, ডাইরেক্টলি লাইন অফ সাইট থেকে দেখা যায়। ডোকলামে 2017 সালে একদম ভারত চীন সেনা মুখোমুখি হয়েছিল। এটা দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। আচ্ছা, ঠিক আছে, মানে এটা এখান থেকে যে থ্রেটটা আসতে পারে সেটা হচ্ছে ডাইরেক্ট আর্টিলারি কিংবা মিসাইলের থ্রেট। আচ্ছা, মানে পায়ে হেঁটে কেউ আসবে না, কিন্তু ওখান থেকে স্ট্রেট লাইন অফ সাইট ক্লিয়ার, তো ও মারতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর তারপরে হচ্ছে আপনার লালমনিরহাট। আচ্ছা, লালমনিরহাট বাংলাদেশে। লালমনিরহাটে চীন অলরেডি একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একটা পরিত্যক্ত এয়ারফিল্ডকে ওরা আবার রিভাইভ করার কথা প্ল্যান দিয়েছিল, এবং ইউনিট সরকার মোটামুটি সেটা এগ্রিও করেছিল। এই সরকার কি করবেন আমার জানা নেই। সুতরাং এটাকে আমি যেটা বলছিলাম যে একটা পসিবল থ্রেট সবসময় ধরে রাখতে হবে, যে এটা যেহেতু এটা কেউই অত কেপেবল কান্ট্রি নয় ডিফেন্স ওয়াইজ, সুতরাং চীনই আমার বর্ডার ধরে নিতে হবে। একদিকে চীন রয়েছে, একদিকে বাংলাদেশ রয়েছে। আমি না সেইভাবে দেখতে গেলে একটু হয়তো আমাকে একটু মনে হবে যে আমি একটু অ্যালার্মিস্ট, কিন্তু আমার কথা হচ্ছে বাংলাদেশের বর্ডারটাকে চীনের বর্ডার হিসেবেই ট্রিট করা উচিত। যেভাবে তারা ইনভেস্ট করছে, যেভাবে চীনের হাত ধরেছে বাংলাদেশ। কারণ কখন ধরুন এটা এই বাংলাদেশকে ইনভেস্ট করে চীনের ওখানে আসতে 16 ঘন্টা সময় লাগবে, 16 আওয়ার্স। আচ্ছা। সুতরাং ওই 16 ঘন্টাতে মানে 16 ঘন্টা কোনো সময় নয় যে অনেক দিন ধরে আমরা জানতে পারছি বুঝতে পারছি, সেরকম নয়, চলে এলো। আর চীন তো এই জিনিস আমাদের সঙ্গে করেছে। ঠিক। আমরা যখন ওদেরকে বন্ধু ভাবতাম তখন আচমকা আক্রমণ করেছে। সুতরাং
মানে এনিমিজ আর নট টু বি ট্রাস্টেড। কখনোই বিশ্বাস করা যায় না, ঠিক। তাহলে ওই যে ওখান থেকে যে সোজা তারা দেখতে পাচ্ছে, মিসাইল ছুটতে পারছে, সেটা আটকানোর জন্য কি ব্যবস্থা? হ্যাঁ, ওইটার জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে এরিয়াল ডিফেন্স সিস্টেম। আচ্ছা, সেখানে সবচেয়ে কেপেবল যেটা বসেছে সেটা হচ্ছে S-400 ট্রাম, এবং সেটা আপনার কভার করবে প্রায় 400 কিলোমিটার আচ্ছা, এরিয়াল ডিস্টেন্সে। এবং এই যে S-400 যে ভার্সনটা বসেছে সেটা একটা ইয়েতে ফায়ারে একসঙ্গে 36টা এরিয়াল অ্যাটাককে প্রিভেন্ট করতে পারে, 36 সাইমালটেনিয়াসলি। মানে ওই দিক দিয়ে মিসাইল আসছে, ড্রোন আসছে, 4টে মিসাইল আসছে, 5টা এয়ারক্রাফট আসছে, সব একটা ফায়ারে 36টা এয়ারবোর্ন অবজেক্টকে ও কভার করতে পারে। আর এরকম একটা গোটা ব্যাটারি বসেছে ওখানে S-400-এর। এটা ছাড়াও আমাদের নিজস্ব যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটাও রয়েছে। সেগুলো আপনার ধরুন লো ক্যাপাসিটি থ্রেট, যেগুলো ধরুন ড্রোন হতে পারে, যে জিনিস আমরা অপারেশন সিন্দুরে দেখেছি, ঠিক সেম জিনিস ওখানে বসেছে। ঠিক আছে, তো পার্ট অফ আকাশতীর গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্রীয় হ্যাঁ, সরকার। অবশ্যই। আপনি যদি দেখেন ওখানে যে ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট হচ্ছে, রেলওয়ে নেটওয়ার্ক থেকে আরম্ভ করে, রোড নেটওয়ার্ক থেকে আরম্ভ করে সব কিছু, এই এন্টার ফোর্টিফিকেশন প্ল্যানে শুধু ইনফ্রাস্ট্রাকচারাল কস্ট, আমি ডিফেন্সের কস্টের কথা বলছিই না। ডিফেন্সের যে গ্যারিসন, 4টে গ্যারিসন তৈরি হচ্ছে নতুন, হ্যাঁ, ওগুলোর মধ্যে আমি যাচ্ছি না। শুধু খালি পরিকাঠামো তৈরি করতে খরচা, পরিকাঠামো তৈরি করতে গেলে 1.5 লাখ কোটি টাকার উপর ইনভেস্টমেন্ট আছে। 1.5 লক্ষ কোটি টাকা। কারণ এই যে রেল যে নেটওয়ার্কটা হচ্ছে এটাই প্রায় 75,000 কোটি টাকার। আচ্ছা, তারপর আরেকটা, আমি আসছি সেই কথাটাতে, আমরা আসবো। আরেকটা খুব স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট ভারতবর্ষ করেছে, এবং অত্যন্ত বুদ্ধিমানের মতন, যে কোনো রিস্ক রাখছে না। আপনি যেটা বললেন না, যে কোনো রিস্ক রাখা হচ্ছে না, জিরো রিস্কে যাওয়া হচ্ছে। আজকে কোনো কারণে যদি আমাদের এই রেলওয়ে নেটওয়ার্ক বা চিকেন স্নেকের ধরুন গ্রাউন্ডটা দখল হয়ে যায়, ওয়ার্স্ট পসিবল, একটা ওয়ার্স্ট কেস সিনারিও, সেক্ষেত্রে আপনার ব্রহ্মপুত্র নদীর নিচ দিয়ে টানেল তৈরি করা হয়েছে। ব্রহ্মপুত্র তো উৎপত্তি চীনে, তিব্বত রিজিয়নে। ব্রহ্মপুত্রকে আমরা জানি যে নর্থ ইস্টের লাইফ লাইন, অরুণাচলের একদম গায়ে চীন সেখানে একটা বিরাট ড্যাম বানাচ্ছে। চীনও যদি ব্রহ্মপুত্রের জলটাকে বন্ধ করে দেয় তাহলে তো সেটা একটা বিশাল বিপদ। মানে এর মোকাবিলা কিভাবে করতে পারে? চীন ব্রহ্মপুত্রের জল চট করে বন্ধ করবে না। আচ্ছা, কারণ আপনার যদি ব্রহ্মপুত্রের জল বন্ধ করে, চীনের ওই দিকের এরিয়াতে একটা বড় ফ্লাডিং হয়ে যেতে পারে। এবার ওখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে ওই টানেলটার মধ্যে দিয়ে আমরা আসাম টু, এটা কোন টানেলটার কথা বলছেন? ব্রহ্মপুত্র টানেল। ব্রহ্মপুত্র নদীর তলা দিয়ে টানেল তৈরি হয়েছে। এটা কোথায়? এটা হচ্ছে ঘোরপুর থেকে নুমালিগড়। আচ্ছা, এটা আসাম থেকে আসামেরই জায়গা, মানে দুটো জায়গায় আসামে। আগে ঘোরপুর থেকে, ঘোরপুর ওপরের দিকে, নুমালিগড় থেকে ঘোরপুর যেতে গেলে আপনাকে কাজিরাঙ্গা হয়ে 240 কিলোমিটার রাস্তা টেনেই যেতে হতো, এবং সেখানে আপনার মোটামুটি সময় লাগতো 6 ঘন্টার কাছাকাছি সড়ক পথে। এখন এই টানেলটা হওয়ার জন্যে যেটা হচ্ছে, এই টাইমটা কমে আসছে 20 মিনিটে। এটা 34 কিলোমিটারের টানেল, এবং এই টানেলটার একটা বিশেষত্ব বলি, এটাও আপনার নদীর যে সারফেস আছে সেখান থেকে 32 মিটার নিচে। মানে আমাদের এখানে যেমন গঙ্গার তলা দিয়ে, হ্যাঁ, লোয়েস্ট যে রিভার বেড আছে তার থেকেও 32 কিলোমিটার নিচ দিয়ে করা হচ্ছে। এটাও কিন্তু একটা অজেয় টানেল, মানে এটাকেও বোম টোম মেরে কিছু করা যাবে না। উপরে তো এতটা জল রয়েছে, তারপরেও 32 মিটার নিচ দিয়ে টানেল করা হচ্ছে। গঙ্গার তলা দিয়ে যেমন মেট্রো যাচ্ছে, ওখানে নদীর তলা দিয়ে এই টানেল। এবং এই টানেলটার আরেকটা বিশেষত্ব আছে, এই টানেলটা শুধুমাত্র রেল না, এটা রেল এবং রোড দুটো নেটওয়ার্কই রাখছে। মানে এই নদীর তলায় দুটো জিনিস চলবে, ট্রেনও চলবে আবার রাস্তাও আছে, এবং একটা 4 লেন রাস্তা। আচ্ছা, ঠিক আছে। এবার এটা হচ্ছে আমাদের মনে হয় আমাদের এশিয়ার প্রথম এবং সারা বিশ্বের দ্বিতীয় এরকম নেটওয়ার্ক, মানে আপনার আন্ডার দ্য রিভার নেটওয়ার্ক, যেখানে রেল এবং রোড একসঙ্গে রয়েছে। মানে ইঞ্জিনিয়ারিং জেম বলা যায়। ইঞ্জিনিয়ারিং জেম। এখানেও প্রচুর টাকা খরচা হচ্ছে, এখানেও প্রায় আপনার 19,000 কোটি টাকার মতন খরচা। এই কাজ কি শুরু হয়ে গেছে? কাজ শুরু হয়ে গেছে।
আচ্ছা, কাজের প্ল্যানিং হয়ে গেছে, কাজের ডিপিআর হয়ে গেছে, সেগুলো এবার যা হয় ডিফারেন্ট প্রক্রিয়াটা শুরু কন্ট্রাক্টরদেরকে হয়ে হ্যান্ড ওভার করা হবে, কাজ প্ল্যানিং পুরো শুরু হয়ে গেছে। এবং এটা সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে যে এটা তো আসাম থেকে আসাম হলো, কিন্তু সিগনিফিকেন্সটা কি? সিগনিফিকেন্স হচ্ছে ওই চিকেন স্নেকের যদি সারফেসে কখনো কোনোভাবে দখল হয়ে যায়, এই নেটওয়ার্কটা তখন কাজ করবে আপনার ওদিক থেকে ইয়েকে ফিড করতে, আমাদের এই উপরের দিকটা হচ্ছে কাছাকাছি হচ্ছে আপনার ইয়ের কাছে, অরুণাচলের কাছে পড়ে যাচ্ছে। এবার আমাদের এখান থেকে এইটার মধ্যে দিয়ে আপনার সেনা মুভমেন্ট থেকে আরম্ভ করে এটাও আপনার এই 45 মানে এলএসির কাছে পৌঁছে যেতে পারে। হ্যাঁ, এই টানেলের মাধ্যমে অরুণাচল হয়ে এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেটা ইটানগরের কাছে পড়ছে ওই চীনের জায়গাটা। সঙ্গে যেটা ভারতের সীমান্ত। তো এটা হচ্ছে বলতে পারেন যে কোনো আজকালকার দিনে যখনই কোনো একটা থ্রেট পারসেপশন আসে তখন একটা প্ল্যান বি রাখা উচিত সবসময়, প্ল্যান বি। দিস ইজ আ ফ্যান্টাস্টিক প্ল্যান বি, যে এটাকেও আপনি বুঝতে পারছেন সেই একই রকমের শক্ত রেলপথ, একদমই এক্সপ্রেসওয়ে মানে 4 লেনের একটা হাইওয়ে, সেটার মধ্যে দিয়ে পাস করছে, মানে কত বড় ইনফ্রাস্ট্রাকচার বুঝতে পারছেন, কতটা চওড়া হবে পুরো জিনিসটা। কিন্তু এই যে এত একটা হিউজ ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, ওই জায়গাটার তো জমির যা প্রকৃতি, এটা বালু জমি, যাদের ধারণ করার ক্ষমতা কম থাকে, তো সেইখানে এত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার, সেটাও তো একটা চ্যালেঞ্জ। ওরকম একটা জায়গায় চ্যালেঞ্জ আছে। আমাদের ভারতবর্ষে এখন সেরকম সংস্থাও আছে, তারা তো কাজ করে দেখিয়ে দিয়েছে, আমরা গঙ্গার তলা দিয়ে মেট্রো চালিয়ে দেখিয়ে দিয়েছে না। সুতরাং আমাদের দিক থেকে আমাদেরও ইঞ্জিনিয়ারিং ক্যাপাবিলিটিস অনেক বাড়ছে। আর আপনি একটা অন্য দিক ভাবুন, এটার একটা আমাদের শুধুমাত্র থ্রেট পারসেপশন এবং তার কাউন্টার করা, সেটার বাইরেও একটা জিনিস রয়েছে। এটা ওই অঞ্চলের, এটা আমার খুব ফেভারিট একটা জায়গা, আমি টপিক আর কি আমি বলছি, ওই অঞ্চলের ইকোনমিটাকে কতটা ইমপ্রুভ করবে আপনি ভাবতে পারছেন? যে 1.76 লাখ, প্রায় 1.5 লক্ষ কোটি টাকার কাছাকাছি যদি ওখানে এটা ইনভেস্টমেন্ট হয়, হ্যাঁ, তাহলে সেটা কত লোকের চাকরি যোগাবে, অন্তত কর্মসংস্থানের ব্যবস্থা। হ্যাঁ, কত লোকের চাকরি যোগাবে, কত আর্টিজানের কাজ হবে, কত ওখানে আপনার ধরুন আমাদের ইন্ডিয়াতে ডোমেস্টিক প্রোডাকশন অফ সিমেন্টস অ্যান্ড স্টিল কতটা বাড়তে হবে, সেটা তো একটা মার্কেট। আর এই জিনিসটা তো আমাদের এখান থেকে এটা ইকোনমির পার্ট হতে যাচ্ছে, এই খরচাটা। এবং এটা আমার ইকোনমিকেও বুস্ট করবে, আমার ডোমেস্টিক প্রোডাকশনকেও বুস্ট করবে, একদমই। এটা আমার জিডিপিকেও বাড়াবে। এবং যেটা আপনি বললেন, সময় তো অত্যন্ত কম লাগে। আর আরেকটা জিনিস বলি, শিলিগুড়ি কিন্তু আমাদের কাছে, আমাদের কলকাতার পরে দ্বিতীয় সবচেয়ে বড় শহর ছিল আমাদের পশ্চিমবঙ্গে। শিলিগুড়ির ওপর যে এখন যে নতুন করে যে রিনিউড ইম্পর্টেন্স আমি বলবো, শিলিগুড়ি চিরকাল ইম্পর্টেন্ট ছিল ফর ট্রেডিং রুট। ওখানে হ্যাঁ, শিলিগুড়ি যদি বন্ধ হয়ে যায় তাহলে গোটা, ওটাই হচ্ছে ইম্পর্টেন্স। শিলিগুড়ি বন্ধ হয়ে গেলে নর্থ ইস্ট খেতে পাবে না, পুরো খাবার দাবার চাল ডাল সব যায় ওখান থেকে। হ্যাঁ, সেইভাবে এখন শিলিগুড়িকে এই আপনার এই যে শিলিগুড়ি করিডোরের যে ফোর্টিফিকেশনটা হচ্ছে, এটার সঙ্গে সঙ্গে না শিলিগুড়ি ইম্পর্টেন্সটা এতটাই বেড়ে যাবে, আমি শিলিগুড়িকে না আমি সেকেন্ড ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল বলতে আমি দ্বিধা করব না। কারণ ইনভেস্টমেন্ট আসছে, অপরচুনিটিস আসছে, আপনি বুঝতে পারছেন। আর এমনি আপনি যেটা প্রশ্ন করেছিলেন সেটার একটা উত্তর দিয়ে দিই। 4টে গ্যারিসন ওখানে 4 দিক থেকে ঘিরে লাগানো হয়েছে, ঠিক আছে? ধুবড়িতে আছে, কিষানগঞ্জে আছে, ঠিক আছে? তো ওদিকে আপনার মিজোরামে রয়েছে। এই 4টে গ্যারিসন কিন্তু নতুন গ্যারিসন, এগুলো ছিল না আগে। আমাদের 33 কর্পস ছিল, ত্রিশক্তি হেডকোয়ার্টার ছিল ওখানে। হ্যাঁ, আর ওদিকে রয়েছে আপনার তেজপুর। তেজপুরের একটা খুব ভালো স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স রয়েছে। আর আপনার ওখানকার যে ফোর্টিফিকেশন প্ল্যানের মধ্যে কিন্তু শুধু S-400 ডিফেন্সের জন্য রয়েছে, S-400 কিছুটা অফেন্সিভও। আমাদের ওখানে ব্রাহ্মসের ব্যাটারি আছে, ব্রাহ্মসের ব্যাটারি আছে। আচ্ছা, ওখানে ব্রাহ্মস কিন্তু মানে আগেই বসে গেছে। আচ্ছা, এগুলো যেগুলো হচ্ছে কোথায় রাখা রয়েছে? ব্রাহ্মস দেখুন এক্সাক্ট লোকেশন আমরা কেউ জানি না, কিন্তু ব্রাহ্মস ব্যাটারি ওখানে অলরেডি। হাসিমারায় যে রাফাল রয়েছে সেটা তো আমাদের জানা। আর হাসিমারাতে ইন্ডিয়ার সেকেন্ড রাফাল বেস। এবার আপনার এদিকে আপনার ব্রাহ্মসটা হচ্ছে সারফেস টু এয়ার হবে, ঠিক আছে? তো যে এখানে যে ব্রাহ্মসটা রয়েছে, আর ওদিকে আপনার তেজপুরে যেটা রয়েছে, তেজপুরে আপনার রয়েছে সুখোই 30 MKI এর জায়গা, ওটা প্রচুর রয়েছে ওখানে।
আচ্ছা, এবং তেজপুরে? আমি আপনাকে একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করি। হ্যাঁ, বলুন। সেটা হচ্ছে বিজয় দিবস হয় কলকাতাতে বেশ কিছুদিন আগে, আমাদের ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস হচ্ছে। সেবার হাইলাইট ছিল যে এবার সুখোই আসছে, আচ্ছা, ঠিক আছে। তো এই বিজয় দিবসে আমি রয়েছি, আমি ছবি তুলতে গেছি ওখানে, হ্যাঁ, হচ্ছে নানা রকমের আর্মি ড্রিল টিল হচ্ছে। এরকম একটা সময়তে ওখানে অ্যানাউন্স হলো যে তেজপুর থেকে সুখোই ছেড়েছে। আচ্ছা, আপনি বিশ্বাস করতে পারেন না, ঠিক 9 মিনিটের মধ্যে কলকাতায় চলে এলো। আচ্ছা, তেজপুর থেকে? তেজপুর থেকে, হ্যাঁ, আমাদের একটা অ্যানাউন্সমেন্ট হলো যে সুখোই ছোড় দিয়া ওদের সে রওনা হো গিয়া। হ্যাঁ, আমরা সবাই ঠিকমতো সুখোই বসে ঠসে আকাশের দিকে তাকাতে তাকাতে চলে এলো। মানে হ্যাঁ, একটা ম্যাক 2 প্লেন, ওখান থেকে আর কতটুকু সময় লাগবে? হ্যাঁ, হঠাৎ দেখলাম সেই গর্জন আসছে, সেই সুখোই একদম সোজা একটা ভার্টিক্যাল ক্লাইম্ব হলো, ওটা সর্টি করে চলে গেল আর কি। তো এই এই আপনি বুঝতেই পারছেন, সেক্ষেত্রে তো আপনার শিলিগুড়ি করিডোর অনেক কাছে। অনেক। হ্যাঁ, তেজপুরে তো সুখোইয়ের পুরো ব্যাটারি মানে পুরো বেস রয়েছে, প্লাস ওখানে আপনি জানেন বলে সুখোই ইজ দ্য অনলি প্লেন যেটা ব্রাহ্মসকে হ্যান্ডেল করতে পারে ডাইরেক্টলি। আপনি মানে এয়ারবোর্ন, আপনি এয়ার টু সারফেস অ্যাটাক করতে পারবেন ব্রাহ্মস দিয়ে। সুতরাং ওখানে সুখোই রয়েছে, ব্রাহ্মস রয়েছে, এদিকে ব্রাহ্মসের গ্রাউন্ড ব্যাটারি রয়েছে, S-400 রয়েছে, রাফাল রয়েছে, 4টে আর নতুন গ্যারিসন তৈরি হয়েছে এবং ঘিরে গ্যারিসনটা, ঠিক আছে, তো ইনক্লুডিং মিজোরাম, ঠিক আছে। আর এখানে একটা গ্যারিসন একেবারে বাংলাদেশের 1 কিলোমিটারের মধ্যে, আচ্ছা, ঠিক আছে। তো মানে জাস্ট 1 কিলোমিটার, মানে লেস দেন 1 কিলোমিটার বা 800 মিটারের মধ্যে একটা গ্যারিসন আছে। আচ্ছা, তারপরে যেটা হয়েছে আপনার এই ফাঁসি দেওয়া বলে যে জায়গাটা রয়েছে, ওই জায়গাটা সবচেয়ে পোরাস বলে, ওখান দিয়ে আপনার একটা 27 কিলোমিটারের একটা ইন্টেলিজেন্ট ফেন্স হচ্ছে। ওটা প্রথম ইন্টেলিজেন্ট ফেন্স, তারপর অনেকগুলো ইন্টেলিজেন্ট ফেন্স হবে। ইন্টেলিজেন্ট ফেন্স মানে? ইন্টেলিজেন্ট ফেন্স মানে হচ্ছে যে ফেন্সের নিজস্ব অটোমেটিকভাবে নানা রকমভাবে থ্রেট পারসিভ করার ক্ষমতা রয়েছে। মানে স্মার্ট ফেন্সিং যেটা বলছেন অমিত শাহ, হ্যাঁ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, স্মার্ট ফেন্সিং আর ইকোনমিক ফেন্সিং, এই আপনার ইন্টেলিজেন্ট ফেন্সিং একই মানে জিনিস। কেউ ফেন্সিং এর সামনে এলেই সে বুঝে যাবে সেরকম না, একটা এখানে sensor থাকবে। চারভাবে ব্যাপারটা গ্যাদার করা হয়। এগুলো এটা অটোমেটেড, এখানে আপনার কোনো মানে কাউকে কিছু দেখে কিছু করলো এরকম না। স্যাটেলাইট ইমেজিং থাকছে, রেগুলার ড্রোন সার্ভিলেন্স আছে, এবং এখানে নাইট সার্ভিলেন্স আছে। হ্যাঁ, এটা 24/7 এখানে ইনফ্রারেড ক্যামেরা ইউজ করা হয়, ইনফ্রারেড ক্যামেরা ইউজ করা হয়। এবং সেখানে যদি কখনো কোনো থ্রেট কিছু পাওয়া যায়, এটা অটোমেটিক্যালি প্রসেস হয়ে ওর যে সিস্টেম আছে সেখানে কাউকে কিছু বলতে হয় না। এখান থেকে ইমেজ আসছে, ওখান থেকে আওয়াজ আসছে, এখান থেকে আরেকটা ইমেজ আসছে, ওখান থেকে স্যাটেলাইট ইমেজের সঙ্গে ম্যাপ করা হচ্ছে, কোনো মুভমেন্ট হচ্ছে কিনা, কোনো পিক্সেলে শিফট হচ্ছে কিনা, সেটার যে থ্রেট পারসেপশন অটোমেটিক্যালি সেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একটা প্ল্যাটফর্মে প্রসেস করে সেটা ওখানে বিএসএফের সঙ্গে শেয়ার করা হচ্ছে। এবং একটা টেম্পারেচার সেন্সরও মনে হয় রয়েছে, মানে যে কোনো একটা প্রাণী বা ইনফ্রারেড বস্তু- সেন্সর মানে টেম্পারেচার সেন্সর, কোনো একটা গা মানুষ থেকে যদি তো মুভ একটা করে, heat হ্যাঁ, বেরোয়। সব কিছু। ঠিক। তো এই মানে আপনার এয়ার অ্যাজ ওয়েল অ্যাজ আপনার সারফেস, মোটামুটি ধরুন ওই যেখানে ফেন্সিংটা আছে তার থেকে একটা বেশ বড় মানে রেডিয়াস নিয়ে, হ্যাঁ, প্রায় 100 কিলোমিটারের থেকেও বড় রেডিয়াস নিয়ে সেটাকে পুরো আপনার এয়ারে তো অনেক বেশি, কিন্তু আপনার সারফেসে সেটাকে সেখান থেকে আমরা ডেটা, ইমেজ এবং তার থেকে আমরা কানেক্ট করে সেখান থেকে সেটাকে সিনথেসিস করে একটা ইন্টেলিজেন্স পাচ্ছি। সেই ইন্টেলিজেন্সের মধ্যে থ্রেট আছে কিনা সেটাও এআই ডিটেক্ট করে, যদি মনে হয় থ্রেট আছে তখন সঙ্গে সঙ্গে নিয়ারেস্ট যে রেসপন্স সেন্টার রয়েছে তাকে ওরা অ্যালার্ট করে দেবে। এবং এটা একদম ওয়ার্ল্ড ক্লাস সেটআপ, মারাত্মক। মানে এই ধরুন নতুন সরকার এলো, ওই চত্বরে মোটামুটি 7টা জাতীয় সড়ক ছিল, সেটা কেন্দ্রের হাতে তুলে দিল। যেটা আগের সরকারের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে, তারা সেটা করতেন না। হ্যাঁ, এই সরকার এসেই অগ্রাধিকার দিয়ে এই কাজটা করলো। হ্যাঁ, এটা তো অনেক আগে করা দরকার ছিল। কেন, আমি এটাই জানতে চাইছি কতটা দরকার, মানে কোন কাজটায় আমরা এতদিন অবহেলা করেছি সেটা জানাটা বোঝাটা খুব দরকার। দেখুন, আমাদের এই ফেডারেল স্ট্রাকচারে রাজ্য সরকারেরও তার একটা ভূমিকা রয়েছে অবশ্যই, এবং তাদের মতামত রয়েছে। যেহেতু আমাদের ডেমোক্রেসি যেরকম, যে সবসময় কেন্দ্র সব জায়গাতে ওভাররাইড করতে পারে না রাজ্য সরকারকে। তবে আমি মনে করি, জানেন তো, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের সংবিধানের কিছু সংশোধন আনার দরকার আছে। সংবিধান তো সংশোধিত হতে না, হতেই চলেছে। দরকার আছে আপনি এই কোন কারণে, জায়গাটা কারণ বলছেন? ন্যাশনাল ইন্টারেস্ট এবং মানে যেখানে ন্যাশনাল ইন্টারেস্ট জড়িয়ে আছে না, সেখানে রাজ্য সরকারের এই তুগলকি কাজকর্ম আমরা কেন ভারত সরকার মেনে নেবে? এবং এই জন্যই একাধিক কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল করতে হয়েছে। হ্যাঁ। কারণ ওই স্ট্র্যাটেজিক জায়গাগুলোয়
অন্য রাজ্য সরকার কি বলছে, রাজনীতি কি বলছে, এগুলো ঢোকার কোনো মানে মানেই হয় না। এবারে যদি পট পরিবর্তন না হতো তাহলে কিন্তু ওটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল ঘোষণা করা ছাড়া অন্য কোনো রাস্তা ছিল না, উপায় ছিল না। উপায় ছিল না। কেন এইটা এতটা কেন গুরুত্ব দিচ্ছেন আপনি? মানে এই যে আমি বলতে চাইছি স্পেসিফিক্যালি এই যে 7টা জাতীয় সড়ক, এটা যদি কেন্দ্রের হাতে না দিত কি অসুবিধা হতো? পরিকাঠামো তৈরিতে অসুবিধা হতো। আপনার প্রথম থ্রেট হচ্ছে বাংলাদেশের সঙ্গে আমাদের সেপারেশন, কোনো রকমভাবে কোনো রকম ফেন্সিং নেই। স্মার্ট ফেন্সিং তো ছেড়েই দিন, ফেন্সিংই নেই। ইনফিল্ট্রেশন র্যাম্প্যান্ট, ঠিক আছে তো? এটাই তো সবচেয়ে বড় থ্রেট। আপনার একটা জাতীয় সড়ক যেখান দিয়ে আপনার সব কিছু পরিবহন হবে, আপনার সেনারা তো আর ধান ক্ষেত দিয়ে যাবে না, তাদের গাড়ি যাবে আপনার সড়ক দিয়েই যাবে। আজকে যদি একটা স্যাবোটেজ হয় ওখান থেকে, কিছু লোক এসে ঢুকে পড়লো, ইউনুস তো কনস্ট্যান্ট থ্রেট দিচ্ছিল যে আমাদের এখানে হাজার হাজার কোটি কোটি লোক রয়েছে, তারা চলে আসবে। আসতেও পারে, হু নোস যে আসবে না, একদমই তাই না? আন্ডার এস্টিমেট করা উচিত না। কিছু লোক চলে এলো, ধরুন কয়েকটা ডিনামাইট স্টিক দিয়ে একটা রাস্তা উড়িয়ে দিল, তখন কি হবে, তাই না? ঠিক। এবং সেটা এমন একটা সময়তে, দেখুন এগুলো তো ওয়াস্ট জায়গা নয়, এগুলো তো তখন তো এত সার্ভিলেন্স ছিল না। রাস্তার যদি মাঝরাত্রে কেউ এসে কয়েকটা ডিনামাইট স্টিক লাগিয়ে দিয়ে উড়িয়ে চলে যায়, আমরা জানতেও পারবো না। সকালবেলা বা মাঝরাত্রি আবিষ্কার হবে যে রাস্তাটা নেই এখানে। মানে এই বিপদকে মাথায় নিয়ে আমরা চলছিলাম। এই বিপদকে মাথায় নিয়ে চলছিলাম। আমি তো মানে নিজে মনে করি যে ঈশ্বরের অসীম কৃপা, এখনো পর্যন্ত খারাপ কিছু হয়নি। সত্যি মানে কি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর কি হওয়া উচিত এখন সেটা খুব কারণ এই প্ল্যানটাকে কমপ্লিট করার জন্য কেন্দ্রীয় সরকার সীমা বেঁধে দিয়েছে 2030। আমরা অলরেডি 2026-এর মাঝামাঝি জায়গায় রয়েছি। হ্যাঁ, এই সময়ের মধ্যে আপনি ভাবতে পারছেন এইরকম মানে একটা আন্ডার দ্য রিভার, একটা আন্ডারগ্রাউন্ড এত বড় নেটওয়ার্ক করা, ঠিক আছে তো? তারপর আপনার গোরখপুর থেকে শিলিগুড়ি যে এক্সপ্রেসওয়ে রয়েছে, ওটাও একটা খুব ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট, আমি বলতে ভুলে গেছিলাম। ওটাও একটা আপনার 6 লেন এক্সপ্রেসওয়ে হচ্ছে, বিশাল টাকা খরচা করে। এটা কোথা থেকে কোথায়? গোরখপুর থেকে শিলিগুড়ি আচ্ছা। যে এক্সপ্রেসওয়েটা হচ্ছে, সেটার একটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে। একটা 6 লেন এক্সপ্রেসওয়ে, এটা হতেই পারে যে এয়ারফোর্স ওটাকে একটা রানওয়ে হিসেবে ইউজ করলো। ঠিক। আমরা তো এটা তো এখন ভারতের আপনার স্ট্র্যাটেজিক এটা মধ্যে আছে যে হাইওয়ে শুড ডেভেলপ অ্যাজ রানওয়েজ। উত্তরপ্রদেশে আমরা দেখলাম কয়েকদিন আগে যে রানওয়েতে নামছে যুদ্ধ বিমান। আর শুধু যুদ্ধ বিমান না, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট C-130 নেমেছে রানওয়ের উপরে। ঠিক। তো এখানে আপনি যদি ওই অবধি আপনার একটা এয়ার স্ট্রিপ পান, ধরুন কোনো কারণে আপনার বাগডোগরা ক্ষতিগ্রস্ত হলো, তাহলে ওখানে ওটা ডাবল সাব অ্যাজ এয়ার স্ট্রিপ। সেই কারণে ওটার উপরও প্রচণ্ড জোর দেওয়া হয়েছে। মানে এই সব কিছু প্রকল্প 2030-এর মধ্যে কমপ্লিট হবে। আর এই এতগুলো জিনিস কমপ্লিট হওয়াতে শিলিগুড়ির ইম্পর্টেন্স বাড়বে না, এটা তো হতে পারে না। একদম ঠিকই। কিন্তু আরেকটা জিনিস সেটা হচ্ছে এই শিলিগুড়ি করিডোরটা তো শুধু বাইরের থ্রেট রয়েছে তাই নয়, মানে একটা আমাদের অভ্যন্তরীণ থ্রেটের ক্ষেত্রে এই শিলিগুড়ি করিডোরটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কেন আমি বলছি যে দেখুন এই মায়ানমার, থাইল্যান্ড, লাওস এই জায়গাগুলো থেকে এটা বহু বছর ধরে আমরা শুনে আসছি যে মাদক পাচার হয়, একটা ড্রাগ র্যাকেট কাজ করে। সেটা কোথায় যায়? সেটা নর্থ ইস্টের রাজ্যগুলোতে ঢোকে, নর্থ ইস্ট থেকে এই শিলিগুড়ি করিডোর হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে। শিলিগুড়ি করিডোর যদি এরকমভাবে একটা দুর্গে পরিণত হয়, এটাকেও তো আটকানো যাবে। হ্যাঁ, অফকোর্স আটকানো যাবে। আর এমনিতেই তো দেখুন, আমরা এই শিলিগুড়ি করিডোর বাদ দিও আমাদের ওই সুন্দরবনের আপনার যে এরিয়াটা আছে, যেটাতে ধরুন সেপারেশন করা মানে জলসীমার মানে বেসিক্যালি আপনার ম্যানগ্রোভ, ওইটুকু অঞ্চল বাদ দিয়ে বাকিটা তো একদম ক্লিয়ার ফেন্সিং হচ্ছে। ক্লিয়ার ফেন্সিং হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে, জমি হস্তান্তর হয়ে গেছে, সরকারি লেভেলে আধিকারিকদের বদলি করে ওখানে নিয়ে যাওয়া হয়েছে যেন ফাস্ট ট্র্যাকে কাজ হয়, ঠিক আছে তো? এগুলো তো হয়েইছে। সুতরাং এই চোরাচালানের যে সমস্যাটা আপনি বললেন, এটা এমনিতেই প্রচুর কমে যাবে। তবে হ্যাঁ, সুন্দরবনের ওপর নজরদারি আরও বাড়ানো উচিত, কারণ সুন্দরবন একটা বড় জায়গা, যেখানে এটা একটা পোরাস জায়গা এবং এটাকে আটকানো খুব মুশকিল ফিজিক্যালি। ওটা কিন্তু এত মানে এখনও মানে
ইদানিং কাল অবধিও ওখান দিয়ে প্রচুর চোরাচালান হয়েছে, ঠিক আছে তো। তবে হ্যাঁ, আমাদের যেটা হচ্ছে যে থ্রেটের জায়গাগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, কারণ আমরা বেশি ফোকাস করতে পারি সেক্ষেত্রে। ছোট হয়ে আসছে, ঠিকই। আরেকটা জিনিস যেটা আপনার থেকে জানার, সেটা হচ্ছে আমরা ব্রহ্মপুত্রের কথা বললাম, নর্থ ইস্টের যেমন ব্রহ্মপুত্র লাইফ লাইন, উত্তরবঙ্গের তেমন একটা গুরুত্বপূর্ণ নদী হচ্ছে তিস্তা। তিস্তার জল ছাড়া উত্তরবঙ্গ চলবে না। আবার বাংলাদেশ বারবার তিস্তার জল চায়, বাংলাদেশেরও খুব দরকার। তো একটা সময় ভারসাম্য রেখে প্রায় তিস্তা চুক্তি হতে চলেছিল, মনমোহন সিং প্রায় করে ফেলেছিলেন। কিন্তু 2011 সালে মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের, তিনি তাতে সাড়া দিলেন না, তার আপত্তিতে হলো না, ভেস্তে গেল। এই যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, আপনার কি মনে হয় এই তিস্তা আমরা যদি ভারসাম্য রেখে, মানে উত্তরবঙ্গের যতটা দরকার উত্তরবঙ্গ পেল, কোনো রকম অসুবিধা হলো না, তারপরেও আমরা বাংলাদেশকে দিতে পারলাম জল, এটা যদি আমরা করতে পারি, বাংলাদেশের মন জয়ের জন্য এটা একটা বড় অস্ত্র হতে পারে। এবং ভারত বাংলাদেশ যে সম্পর্ক, সেটা একটা অন্য মাত্রা নিতে পারে। কারণ তিস্তার জল বাংলাদেশের কাছে একটা আবেগের প্রয়োজন তো বটে, এবং আবেগ মানে ভারত তিস্তার জল তাকে দিয়ে দিচ্ছে হাতে তুলে, এটা তো বাংলাদেশের মন জয়ের জন্য একটা মস্ত বড় একটা হাতিয়ার হতে পারে। দেখুন, যখন এই মমতা ব্যানার্জি এটা নিয়ে মানে এটাকে আটকান, তখন কিন্তু কেন্দ্রীয় সরকার রাজি ছিলেন তিস্তার জলবন্টন চুক্তি নিয়ে, কেন্দ্রীয় সরকারের কোনো অসুবিধা ছিল না। হ্যাঁ, আমি সেটাই বলছি, মনমোহন সিং প্রায় করে ফেলেছিলেন। যেন আমার প্রতিবেশী তখন হাসিনা রয়েছেন, হ্যাঁ, হাসিনারও একটা মানে ওনার একটা নতুন বিরাট বড় অ্যাচিভমেন্ট হতো যে হ্যাঁ, এটা ওরা সবসময় বলে যে হাসিনা নাকি ভারতের ভারত যা চায় তাই দেয়, কিন্তু আমাদের তিস্তার জলটা আনতে পারে হলো না। একটা হাসিনার মানে কি হতো, আমাদেরই বন্ধু সরকারের একটা সুবিধে হতো, সেটা হতে দিলেন না উনি, বন্ধুত্বটা গাঢ় হতো। এবং এই যে একটা ব্যাপার নিয়ে কিন্তু হাসিনার সঙ্গে মমতার সম্পর্কের ফাটল ধরে, এটা একটা ব্যাপার ছিল। আস্তে আস্তে হাসিনা নিজে ডিস্ট্যান্ট হয়ে যান, একদম ঠিক আছে তো। এবং এখন আমি তখনকার দিনে যা ছিল, যা হিসেবপত্র ছিল, আমার মনে হয় না জলের হিসেবের খুব একটা পরিবর্তন হয়েছে। আমরা স্বচ্ছন্দে বাংলাদেশকে জল দিতে পারি, আমাদের নিজেদের কোনো ক্ষতি না করে, ভারসাম্য রেখে আমরা করতে পারি, ঠিক আছে তো। এবং সেটা আমি মনে করি করা উচিত, করা এই কারণে উচিত যে বাংলাদেশের মানুষের একটা অদ্ভুত মোহ রয়েছে মমতা ব্যানার্জির প্রতি, বাংলাদেশের একটা বিশেষ সেকশনের মোহ রয়েছে মানুষের, আপনি বলছেন মোহ, হ্যাঁ, মোহভঙ্গটা হবে যে এই মমতা ব্যানার্জি, এটাকে পাবলিশও করা উচিত যে মমতা ব্যানার্জি তিস্তা চুক্তি হতে দেননি, আর এখন এই যে নতুন সরকার এলো, তাদের আপত্তি না করলে, কেন্দ্রীয় সরকারের আগেও আপত্তি ছিল না, এখনও থাকবে না, তাহলে এই চুক্তিটা যদি হয়ে যায়, তাহলে এটা মানে আপনি বলছেন এখন যদি হয় এটা, তাহলে বাংলাদেশের মানুষ যারা ভারত বিরোধী হাওয়া তোলেন, এটাই হচ্ছে যারা মমতাকে বিরোধী, যারা তাদের মুখটা বন্ধ, মমতাকে যারা দুহাত তুলে আশীর্বাদ করার মতো কথাবার্তা বলেন, তারা বুঝতে পারবেন যে আগের বার হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণেই। এই মোহভঙ্গটার কথাই বলছেন, একদম ঠিক, হওয়া উচিত। এবং ভারত বাংলাদেশ সম্পর্কটা যে মজবুত হওয়া, আরও বন্ধুত্বপূর্ণ হওয়াটা কতটা জরুরি, সেটা আমরা চিকেন স্নেক নিয়ে আলোচনা করতে গিয়েই বুঝতে পারলাম। এটা আপনার এই দিক থেকে আপনি বলতে পারেন যে এটা একটা ডিপ্লোম্যাটিক অস্ত্র হতে পারে। অস্ত্র সবসময়তে যে মানে যুদ্ধের হবে তা নয়, ডিপ্লোম্যাটিক, কূটনৈতিক দিক গুরুত্বপূর্ণ, মানে তাৎপর্যটা অনেক বেশি এই এখন যা পরিস্থিতি। আর এই ক্ষেত্রে বলি আর কি, যে আপনার এই যে মোহভঙ্গের কথাটা বলছিলেন না, হ্যাঁ, মোহভঙ্গ তো হবেই, এবং অ্যাট দ্য সেম টাইম জানেন তো, বাংলাদেশে বেশ কিছু ভারতের বন্ধু মানুষ রয়েছে, একদমই তাদের গলায় জোরটা বাড়বে, তারা বলবে যে এই এখন তাহলে কি করে এটা হলো, আগে কেন হয়নি। হ্যাঁ, এটা 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 খুব ভালো ওয়েপন হতে পারে, এটাও একটা সফট ওয়েপন, ঠিক, ওয়াটার ওয়েপন হতে পারে। হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে চীন কি চায়, চীন চায় সবসময় ভারতে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো আরও খুব বেশি করে লাফালাফি করুক, বিশেষ করে নর্থ ইস্টের রাজ্যগুলিতে। হ্যাঁ, তো তার জন্য তারা মায়ানমারের জুমটা সরকার মোটামুটি চীনের নিয়ন্ত্রণে, সেখান থেকে তারা অস্ত্র পাঠাচ্ছে, সে তো আমরা দেখতেই পেয়েছি মণিপুরের অশান্তির সময়, নানা সময় তারা টাকা দিচ্ছে। এই যে তার মানে ভারতের লক্ষ্য হতে হবে যে নর্থ ইস্ট যাতে ভালো থাকে, শান্ত থাকে।
নর্থ ইস্টের সাধারণ মানুষের যা চাহিদা সেগুলো যাতে মেটে। তো তার জন্য আমাদের এখন অ্যাক্ট ইস্ট পলিসি রয়েছে। কিন্তু আমার যেটা বক্তব্য, আমরা দেখেছি এই উত্তরবঙ্গেও নানা সময় অশান্তি হতে। উত্তরবঙ্গ সামলানোর জন্য জ্যোতি বসুর আমলে ছিলেন সুভাষ ঘিসি, পরে দেখেছি বিমল গুরুং। দুজনকে প্রায় একই রকম, মানে নিজের আখেরটা গোছানো হয়ে গেল। উত্তরবঙ্গের মানুষের উচ্চাশা বা ন্যূনতম আশাগুলো মিটেছে কিনা সন্দেহ, এ নিয়ে আজও বড়সড় প্রশ্ন রয়েছে। ফলে এই অ্যাক্টিস্ট পলিসি আমাদের নর্থ ইস্টকে যদি ভালো রাখতে হয়, আর নর্থ ইস্ট ভালো থাকা মানেই সেখানে বিচ্ছিন্নতাবাদী শক্তি আর মাথাচাড়া দিতে পারবে না, ভারত ভালো থাকবে, সেটা চীনের পক্ষে অস্বস্তির, আমাদের জন্য ভালো। এই অ্যাক্টিস্ট পলিসিটা নিয়ে কি হচ্ছে? এটা কি শুধুই মুখের কথা, না ওখানে কাজ হচ্ছে? না, প্রচুর কাজ হচ্ছে। কীরকম? অ্যাক্টিস্ট বা লুকিস্ট বলে একই পলিসি গভর্নমেন্টের। হ্যাঁ, ওটা খুবই বড় কাজ হচ্ছে। দেখুন, এই একই ব্যাপার আপনাকে বলছি, যে কারণে ফেন্সিং হয়নি সেই একই কারণে কিন্তু দেখুন এই অ্যাক্টিস্ট পলিসির সবচেয়ে বড় হচ্ছে ফ্যাক্টর কিন্তু ওয়েস্ট বেঙ্গল। এক্ষেত্রেও ফ্যাক্টর ওয়েস্ট বেঙ্গল কীভাবে? কারণ আপনি সেই একই কারণ, যে কারণে আমরা ইম্পর্টেন্সটা বলি। হ্যাঁ, এক্স্যাক্টলি। দেখুন, গোটা ওয়েস্ট বেঙ্গলের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সটা একবার ভাবুন। এটা শুধুমাত্র মিলিটারি স্ট্র্যাটেজি বলছি না, এটা ইকোনমিক, মানে এটা ইকোনমির একটা বড় ব্যাপার। এই যে পশ্চিমবঙ্গে এই 50 বছর ধরে যে অপশাসনটা চলেছে, তারপরেও পশ্চিমবঙ্গের ইকোনমি কেন দাঁড়িয়ে আছে জানেন তো? কেন? নর্থ ইস্টের পুরো ট্রেডিংটা শিলিগুড়ির থ্রু দিয়ে হয়। আচ্ছা, এটা একটা মেজর কারণ। আমি বলছি না এটার জন্যই হয়েছে, তার জন্য আমরা খাদে পড়ে যাইনি। মানে বুঝতে পারছেন তো, আমরা এখনো পর্যন্ত একটা জায়গায় আছি। হ্যাঁ, বুঝতে পারছেন? এটা একটা বড় কারণ। এবার যেটা হচ্ছে, নর্থ ইস্ট দিন পর্যন্ত, মানে আমি নিজে ফিল করতাম যে ওরা নিজেদেরকে ভারতের মূল নিবাসী ওরা ভাবতো না একটা সময়তে। কারণ এত, মানে সারা ভারতে দেখছি একরকম, আর আমরা কিছুই পাচ্ছি না। আমি অমর্যাদাই বলবো, কারণ সেও ভারতের সিটিজেন। একদমই। হ্যাঁ, সেখানে আমার একটা ইমার্জেন্সি, মেডিকেল ইমার্জেন্সি হলে সেখানে আমার নিয়ারেস্ট হসপিটালে যেতে আমার সময় লাগছে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা। আপনি ভাবতে পারছেন এটা একটা মানবিক ব্যাপার? কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠান নেই, পড়াশুনো করতে গেলে এদিকে শহরগুলোতে আসতে হবে। সেখানে এসে আবার নানা রকমের আপনার স্লার শুনতে হতে পারে, চিংকি শুনবে, এসব শুনবে, ঠিক আছে তো? তো ওরা কেন ভাববে নিজেদেরকে? সড়ক পথ নেই, রেল পথ নেই, আকাশ পথ নেই, কিছুই নেই, স্বাস্থ্য নেই, পড়াশোনার জায়গা নেই, চাকরির ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। এই এতগুলো নেই, এটাকে আমার এক সময় মনে হয় এটা পারপাসফুলি ডান, এক সময় মনে হয়। কারণ আপনি যেরকম চাইছেন যে চীন অস্থিরতা চায়, ইন্ডিয়ার মধ্যে অস্থিরতা বজায় থাকুক, ভারতবর্ষের মধ্যে একটা শক্তি আছে যারা এক সময়তে ভারতবর্ষের পাওয়ারে ছিল, তারাও চাইতো যে ভারতবর্ষের বর্ডারগুলোতে অস্থিরতা বজায় থাকুক, আর ভারতবর্ষের লোক বিশ্বাস করুক আমরা ছাড়া ভারতবর্ষকে কেউ ভালো রাখতে পারবে না। আচ্ছা, ঠিক আছে, এটা কিন্তু কংগ্রেসের পলিসি ছিল, আমি নাম করেই বলছি। আচ্ছা, ঠিক আছে। কারণ আপনার কাশ্মীরের সমস্যা, খালিস্তানের সমস্যা, গোটা নর্থ ইস্টের ইনসার্জেন্সি, আর নর্থ ইস্টের ইনসার্জেন্সি থ্রু দিয়ে কি পরিমাণে আপনার ড্রাগ স্মাগলিং হতো, আর টাকার হাওয়ালার এদিক ওদিক হতো, যেখানে প্রচুর পলিটিশিয়ান পর্যন্ত জড়িয়েছিল। এটা তো তাদেরও ইন্টারেস্টের জায়গা। কাশ্মীরের আখরোট যে ওভার ইনভয়েসিং হয়ে পাকিস্তানে যেত, আর তার বদলে ডিস্টেবিলাইজ ইন্ডিয়া বা অ্যান্টি ইন্ডিয়া ফান্ড ঢুকতো, এটার মধ্যেও তো পলিটিশিয়ানরা জড়িয়েছিল। সুতরাং নর্থ ইস্টের আজকের যে অবস্থা, আমি নর্থ ইস্টে আমার নিজের শখের কারণে যাই, আমি পাখির ছবি তুলি। আমার নর্থ ইস্টের মানে নানা রকমের বনাঞ্চলে, হ্যাঁ, আমার খুব রিমোট জায়গায় আমার যাওয়ার অভিজ্ঞতা রয়েছে। হ্যাঁ, এমন সব জায়গা যেখানে আপনার মানে মোবাইল কমিউনিকেশন কারোরই কোনো টাওয়ার নেই। এক সময় যাই 4 ঘন্টা 5 ঘন্টা করে মানে 4 দিন 5 দিন করে থাকতে হয় ওখানে উইদাউট এনি কমিউনিকেশন, এতটাই দুর্গম জায়গা। সুতরাং আমি এদেরখানকার লোকজনদের সঙ্গে মিশি, আমার এই বোধটা রয়েছে। আপনি এখন যে গেছি, আজ থেকে 10 বছর আগে যাওয়া, তার মধ্যে একটা বিরাট তফাৎ হয়ে গেছে। কীরকম? রাস্তা নেটওয়ার্ক অনেক ভালো। যেসব জায়গাতে গাড়ি চালানো যেত না, সেসব জায়গাতে আজকে ওয়াইড মেটাল রোড। ঠিক আছে তো? এই মিজোরামে গেছিলাম, আইজল অবধি ট্রেন স্টেশন চলে এসছে, আমি নিজে দেখে এলাম। আইজলে ট্রেন হচ্ছে, ওখানকার লোকজনদের উৎসাহ কি আপনি ভাবতে পারবেন না, কি উৎসাহ। পাওয়ার মতো। হ্যাঁ, ওরা বুঝছে যে আমাদের কাছে এখন ট্রেন চলে এসছে।
ছোট ছোট এয়ারপোর্ট তৈরি হচ্ছে, পাহাড়ে এয়ারপোর্ট আমরা তৈরি হওয়া- কলকাতায় বসে বুঝি না এর গুরুত্ব, না। কিন্তু যারা এতদিন পাননি, প্রজন্মের পর প্রজন্ম, তাদের কাছে একটা ট্রেন চলে যাওয়া মানে সেটার গুরুত্ব কতটা। তারপর ছোট ছোট এয়ারপোর্ট তৈরি হচ্ছে, এবং ওই সব এয়ারপোর্টে যেন ল্যান্ড করতে পারে তার জন্যে খুব খুব বড় নয়, কম একটা সিটের। হ্যাঁ একটা মাঝারি সাইজের জেট ইন্ডিয়াতে তৈরি হবে। আপনি জানেন বোধহয় উড়ান স্কিমটা, উড়ে দেশকে আমনাগারিক। উড়ান স্কিমের কথা হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মিনিমাম একটা করে এয়ারপোর্ট থাকবে, সারা ভারতে সারা ভারতে মিনিমাম একটা করে এয়ারপোর্ট থাকবে, দুটো থাকতে পারে প্রতিটা জেলায়। প্রত্যেকটা জেলাতে। এবং ফেয়ার এমনই হবে, রেলমন্ত্রী বলেইছিলেন যে এসি 3 টায়ার না চড়ে যেন আমার কাছে চড়তে আসে, এরকম ফেয়ার রাখবো আমরা। 100 সিটের জেট এয়ারক্রাফট তৈরি হচ্ছে, একটা ব্রাজিলিয়ান কোম্পানির সঙ্গে সাইন আপ হয়েছে। কোম্পানিটার নাম আমার এখন মনে পড়ছে না, ওদের সঙ্গে সাইন আপ হয়েছে। এয়ারবাসকে এবং ইয়েকে বলা হয়েছিল, বোয়িংকে বলা হয়েছিল তোমরা জয়েন্টলি কাজ করো, কিন্তু ওরা বোধহয় করেনি, ইন্টারেস্ট পায়নি। এটা উড়ান স্কিমের ব্যাপার। ওখানে মানে ওরকম ছোটো এয়ারপোর্ট, ওর এয়ারস্ট্রিপ খুব বড় দরকার হবে না। স্বপ্নের উড়ান হবে। হ্যাঁ, ওখানে অলমোস্ট প্রত্যেকটা জায়গাতে এয়ারপোর্ট তৈরি হবে। রেল কানেকশন চলে গেছে, এইমস হয়ে গেছে গুয়াহাটিতে, গুয়াহাটিতে আইআইটি হয়ে গেছে। গুয়াহাটিতে টাটারা ইনভেস্ট করলো সেমিকন্ডাক্টর প্রকল্পে। আপনি যদি গুয়াহাটিতে এখন যান, লোকজনদের অ্যাসপিরেশন, তাদের চোখের মধ্যে মানে চোখের আলোটাই অন্যরকম হয়ে গেছে। শুধু গুয়াহাটি বলে না, গোটা এন্টায়ার নর্থ ইস্ট, তারা জানে তারা দে আর গেটিং কানেক্টেড ব্যাক টু ইন্ডিয়া, দে ফিল দে আর ইন্ডিয়ান্স। মেইন স্ট্রিম ইন্ডিয়ার সঙ্গে একদম হয়ে যাচ্ছে ওরা, বুঝতে পারছেন তো? যেটা এটাও একটা বড় অস্ত্র। হ্যাঁ, এটা তো বড় অস্ত্র। আপনার লোকই তো সবচেয়ে বড় অস্ত্র। একদম। আপনি অরুণাচল প্রদেশের লোকজনদের মানে তাদের দেশপ্রেম, চীন তো কত রকমভাবে ওদেরকে অ্যালিউর করেছে, টাকা পয়সা থেকে আরম্ভ করে সব কিছু দিয়ে চীনে চলে এসো। আমাদের আমরা যখন ডোকলামে ঘটনাটা ঘটলো তখন আমরা ভুটানের পাশেই দাঁড়ালাম। সেই ভুটানে এখন চীনের বিপুল বিনিয়োগ, ভুটানকে ঋণ দিয়ে যাচ্ছে, বাংলাদেশকে ঋণ দিয়ে যাচ্ছে, নেপালকে ঋণ দিয়ে যাচ্ছে। মানে এই চারপাশে যতগুলো আমাদের দেশ রয়েছে, অ্যাজ ইফ চীন যেন আমাদের ঘিরতে চাইছে। এই পরিস্থিতিতে আমাদের দেশের মানুষরা যদি ভালো না থাকে, বিশেষ করে চীনের সীমান্তে যেটা অরুণাচল রয়েছে, সেখানে তো এই পলিসিটা অত্যন্ত জরুরি। অরুণাচলের মানুষদের দেশপ্রেম দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আমি মুরসিং বলে একটা জায়গায় গেছিলাম, ওখান থেকে চীনের বর্ডারে একটুখানি দূরে। মুরসিংয়ের লোকজনদের দেশপ্রেম, মানে পাড়ায় পাড়ায় আপনার ফ্ল্যাগ হোস্ট করা রয়েছে ইন্ডিয়ার। ওই 15ই আগস্ট, হ্যাঁ, 26শে জানুয়ারি ফ্ল্যাগ নয়, না হোস্ট করা রয়েছে। বুঝতে পেরেছি। তো এইরকম হচ্ছে ওখানকার লোকজনদের আপনার ওদের কি জানেন তো, ওদের একটা অভিমান ছিল। ওরা কোনোদিনই ভারতবর্ষের বিরুদ্ধে একটা কাজ করেনি না। হ্যাঁ, কিন্তু অভিমান ছিল যে দেশ আমাদেরকে নিজেদের লোক মনে করে না। আজকে কিন্তু সেই জিনিসটা পুরো ঘুচে গেছে। এবং নর্থ ইস্টের তো আপনি যেটা বললেন যে অ্যাক্টিস্ট পলিসি বা লুকিস্ট পলিসি, এ তো সবে কাজ শুরু হয়েছে। হ্যাঁ, এর অনেক 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 কিছু রয়েছে। আপনার মানে পিএম গতিশক্তির 3টে সাইড রয়েছে, আপনার রোড কানেক্টিভিটি, রিভারাইন কানেক্টিভিটি এবং এয়ার কানেক্টিভিটি। ঠিক আছে তো? এবং অফকোর্স রেল, 4টে রেল। এই সব কিছু মিলিয়ে যে কাজটা, সেটা তো নর্থ ইস্টের একদম 100% হচ্ছে। প্রত্যেকটা স্টেট বেনিফিটেড, নর্থ ইস্টের 7খানা স্টেট বেনিফিটেড। আপনি দেখবেন নর্থ ইস্টের জিডিপি আস্তে আস্তে কীভাবে বাড়ে। আসামের জিডিপি তো অলরেডি বাড়া শুরু হয়ে গেছে। আসামের পুরো অ্যাসপিরেশনটাই পুরো কমপ্লিটলি পাল্টে গেছে। আসাম সম্পর্কে আমরা যেরকমভাবে এখন ভাবতাম, এখনও সেরকম না। এখন দেখবেন আসামের গুয়াহাটির আর চারপাশে শুধু জায়গা কেনা হচ্ছে 5-স্টার হোটেল তৈরি হবে বলে। একটা সূচক, 5-স্টার হোটেল তৈরি হচ্ছে মানে ব্যবসা হচ্ছে। হ্যাঁ, একদমই তাই। ঠিকই। আরেকটা জিনিস যেটা আপনার থেকে জানার, সেটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে আমরা খালি ডিফেন্স নয়, এবার অফেন্সও আছে। এর মানেটা কি? ভারত তো আমরা জানি, ভারত সবসময় যেই নীতিটা সবসময় মেনটেন করেছে যে আমরা কখনো কারোর দিকে অ্যাটাক করি না কাউকে। আমাদের যদি কেউ অ্যাটাক করে আমরা তার জবাব দিতেও ছাড়ি না। তাহলে এই ডিফেন্স আর অফেন্সটা নিয়ে আপনি এইটা কি বিষয়টা? আমি চিকেন ট্যাঙ্কের পার্সপেক্টিভে বলবো। বলুন। দেখুন, এখানে তো ভারতবর্ষের ওই যে পলিসি, একবারে যতক্ষণ না অ্যাটাক হচ্ছি ততক্ষণ মানে সেটা না হোক, একটা ঘটনা ঘটবে তারপরে আমি অ্যাটাক করবো, সেই পলিসি থেকে কিন্তু ভারতবর্ষ বেরিয়ে এসছে। ভারতবর্ষ কিন্তু প্রোঅ্যাক্টিভ রিয়াকশন দেখাবে এখন, দেখাবে। ভারতবর্ষ যদি মনে করে যে একটা কোনো জায়গাতে এমন কিছু তৈরি হচ্ছে যেটা আমাদের ওপরে একটা অ্যাটাক করতে পারে বা আমাদের নিজেদের সমস্যা হতে পারে, থ্রেট আসতে পারে, ভারতবর্ষ কিন্তু
ওই 11:59 মিনিট অবধি অপেক্ষা করবে না, তার আগে অ্যাটাক করে দেবে, থ্রেট নিউট্রালাইজ করে দেবে, যেটাকে প্রোঅ্যাক্টিভ ডিফেন্স বলে। ভারতবর্ষ কিন্তু সেটা ওখানে কিন্তু পালন করবেই। এটা কিন্তু মানে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এখন পলিসি। আপনি আমাদের মিনিস্টারদের যদি কথা শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওরা ওই কিছু ঘটবে তার সেইটা অবধি মানে অপেক্ষা করবে না। অপারেশন সিন্দুর কিন্তু পার্ট 1 অনেকটা কিন্তু সেরকম, যে এটা হয়েছে বলে ওটা করেছি তা না। ভারতবর্ষ মনে করেছে যে পাকিস্তানের বেশ কিছু জায়গাতে আবার টেররিস্ট ট্রেনিং ক্যাম্প তৈরি হয়েছে, আবার পেহেলগামে ঘটনা না হলেও হতো নাকি? পেহেলগামে হয়তো হতো, পেহেলগামে ঘটনাটা ট্রিগার করেছে। আপনি একটা জিনিস ভাবুন, আমরা কিন্তু বলছি অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি। হ্যাঁ, সেটা তো বলা হয়। হ্যাঁ, কারণ ওই প্রোঅ্যাক্টিভিটিটা কিন্তু বজায় থাকছে। আমরা যে কোনো সময় আবার অ্যাটাক করতে পারি যদি মনে করি আবার একটা থ্রেট ওখানে কনসেন্ট্রেট করছে কোনো একটা জায়গাতে, ঠিক আছে? এবার আমি এখানকার অফেন্সের কথায় আসি। S-400 অ্যাট দ্য সেম টাইম অফেন্সিভ অ্যান্ড ডিফেন্সিভ। ও একটা এরিয়াল থ্রেটকে আটকাতেও পারে, ও গিয়ে কোথাও গিয়ে কাউকে মেরেও দিতে পারে, ঠিক আছে? তো মানে ধরুন একটা ফাইটার এয়ারক্রাফট এলো, তাকে মেরে দিতে পারে। আমরা মেরেছি তো। অপারেশন সিন্দুরে আমাদের S-400-এর সবচেয়ে লংগেস্ট কিল হচ্ছে 332 কিলোমিটার দূরে গিয়ে মেরেছে। একদমই। হ্যাঁ, এবার তারপর হচ্ছে ব্রাহ্মস, তারপর আকাশ নিউ জেনারেশন রয়েছে, আকাশ তীর রয়েছে, ঠিক আছে? ব্রাহ্মস তো পুরোপুরি ব্রাহ্মস তো ডিফেন্সের জন্য না, এরিয়াল ইন্টারসেপশনের জন্য। ব্রাহ্মস তো মারতেই পারবে, সুতরাং এটা ব্রাহ্মস একদম ডেফিনেটলি অফেন্সিভ। এবং ব্রাহ্মসের এখন ব্যাপারটা হচ্ছে ব্রাহ্মস হচ্ছে ব্রহ্মাস্ত্র, সত্যি কথা। ব্রহ্মাস্ত্র, হ্যাঁ, মানে আপনি মানে ফায়ার অ্যান্ড ফরগেট, আপনি একটা জায়গায় দেখে দিলেন, ওখানে কারোর ক্ষমতা নেই এখনও পর্যন্ত পৃথিবীতে কোনো এয়ার ডিফেন্সে যে ব্রাহ্মসকে আটকায়, ঠিক আছে? তো সুতরাং ব্রাহ্মস একদম মানে নিশ্চিত মৃত্যু যদি ব্রাহ্মস দাগা হয় আর কি। তারপর আপনার ওখানকার এমনিতে তো 4টে গ্যারিসন রয়েছে, তাদের নিজস্ব আর্টিলারি, গান, তাদের আপনার নিজস্ব ফায়ার পাওয়ার, ফিল্ড ফোর্স সবই রয়েছে। অফেন্সের কনসেপ্টটা হচ্ছে যদি আমরা অ্যাটাকড হই আমরা সঙ্গে সঙ্গে আমরা কাউন্টার অ্যাটাক করতে পারবো। আমরা শুধু নিজেদের আটকাবো সেটা নয়, আমরা সঙ্গে সঙ্গে কাউন্টার অ্যাটাক করতে পারবো। আর সেকেন্ড হচ্ছে কাউন্টার অ্যাটাক না করেও আমরা যদি মনে হয় যে কোনো জায়গাতে একটা জায়গাতে থ্রেট কনসেন্ট্রেশন হচ্ছে, আমরা সেই জায়গাটাকে ডাইলিউট করে দিতে পারবো। ঠিক। সুতরাং অফেন্সের জায়গাটা এটাই। আচ্ছা, আনপ্রোভোকড অফেন্সের জন্য তো ওখানে কিছু রাখা হচ্ছে না, কিন্তু যখনই প্রোভোকড হবে কেউ তখনই আমরা অফেন্সিভ হব। তাহলে এই যে হিউজ কাজ একটা হচ্ছে, মানে মহাযজ্ঞ হচ্ছে, হ্যাঁ, মুরগির গলাকে কেন্দ্র করে শিলিগুড়ি করিডোর, তা আপনার মনে হয় কি মানে এইগুলো তো বিরাট মাপের কাজ হচ্ছে, বিরাট সংখ্যায় কাজ হচ্ছে, এরপরেও কি আরও কিছু করা জরুরি? মানে আদর্শ কৌশলটা কি হতে পারে? শুধু তো এই কাজ হচ্ছে তা নয়, আপনি যেমন বললেন তিস্তা চুক্তিটার একটা অস্ত্র হতে পারে, এই আমাদের নর্থ ইস্টের রাজ্যগুলির জন্য কাজ করা সেটা একটা বড় অস্ত্র হতে পারে, মানে বড় হাতিয়ার আমাদের কাছে। এছাড়া আর কিছু মনে হয় আপনার যেটা করা খুব জরুরি? ভারতবর্ষ যদি বাংলাদেশের সঙ্গে জমি বিনিময় করতে পারে, আমার এটা অনেক দিন ধরে মনে হয়েছে যে ভারতবর্ষ থেকে কিছু জমি, পশ্চিমবঙ্গ থেকে কিছু জমি বাংলাদেশকে দিয়ে ওই চিকেন স্ন্যাক করিডোরের ওখান থেকে কিছু জমি তার বদলে নিয়ে নিতে পারে জায়গাটাকে একটু চওড়া করার জন্য। আমি জানি না এটা কতটা প্র্যাকটিক্যাল একটা চিন্তা, ঠিক। হ্যাঁ, তবে এরকম জিনিস পৃথিবীতে অন্য দেশে হয়েছে, হয়নি এরকম না, জমি বিনিময় হয়েছে, তাদের নিজেদের সুবিধার জন্য হয়েছে। এখানে আমি যদি বাংলাদেশে সেরকম সরকার আসে, ধরুন ভারতবর্ষ সেরকম সম্পর্ক যদি দুই দেশ তৈরি করতে পারে, সেটা। আর না হলে হচ্ছে যদি সেরকম সিচুয়েশন আসে যে যেখানে মনে হয় যে বাংলাদেশ ক্যান বি পোটেনশিয়াল থ্রেট, তাহলে আমরা বাংলাদেশে ওই জায়গা দখল করে নেব। সেটা ইন্ডিয়া যে কোনো সময় এখনই চাইলে করতে পারে, কিন্তু সেটা ইন্ডিয়া ইজ নট অ্যান অ্যাগ্রেসার। একদমই, কখনোই সেটা করে না। ভারতবর্ষকে যদি সেরকম প্রভোক হয়, আমার মনে হয় বাংলাদেশ হ্যাজ বিকাম এ পার্মানেন্ট এনিমি এবং বাংলাদেশ ইজ এ কনস্ট্যান্ট থ্রেট, হোয়াই নট? এই যে চিকেন স্নেক এত বছর ধরে রয়েছে এবং এত বছর ধরে এত কিছু কাজ করা যায়নি, এর পিছনে কি রাজনীতি দেখছেন? রাজনৈতিক কারণে এগুলো করা যায়নি? অবশ্যই রাজনীতি এবং অস্বাভাবিক উচ্চাকাঙ্ক্ষা
আমি তো মানে একটা রাজনৈতিক দলের উচ্চাকাঙ্ক্ষা ক্ষমতায় রাজনৈতিক থাকা। দলের উচ্চাকাঙ্ক্ষা বা রাজনৈতিক দলের সুপ্রিমোর উচ্চাকাঙ্ক্ষা বলতে পারেন। কারণ আজকে আমরা যে মোদিজিকে দেখলাম যে পশ্চিমবঙ্গে বিজেপি জেতার পরে শপথের উনি যে প্রণামটা করলেন মাটিতে মাথা ঠেকিয়ে, সেটা শুধুমাত্র একটা রাজ্যের ক্ষমতায় আসার জন্য নয়, এটা গোটা ভারতবর্ষকে একটা বিরাট বড় বিপদ থেকে আমরা বাঁচিয়েছি এখানে সরকার বদলে। ইট ইজ নট অ্যাবাউট আওয়ার স্টেট, ইট ইজ অ্যাবাউট দ্য কান্ট্রি। মানে কি আশঙ্কা ছিল এই বিজেপি যদি না জিততো কি হতো? বিজেপি না জিতলে যেটা হতো সেটা হচ্ছে যে নানা ইন্টেলিজেন্স ইনপুট আছে যে আপনার যে পোরাস বর্ডার আছে সেখান দিয়ে প্রচুর লোক ঢুকতো, দাঙ্গা হাঙ্গামা হতো, তার আভাস মানে আমাদের ব্লুপ্রিন্ট ইউনুস তৈরি। সাহেব আগেই দিয়ে গেছেন। হ্যাঁ, সাজানো ছিল, পুরো সাজানো ছিল সব কিছু, এভরিথিং ওয়াজ রেডি। আপনি থ্রেডগুলো শুনছিলেন না, 4 তারিখের পরে 4 তারিখের পরে 4 তারিখের পরে সবাই এক অর্কেস্ট্রেশনে কথা বলছে। এটা এখানে হতো, সিভিল ওয়ারের টাইপের একটা কিছু জিনিস হতো, লাগতো, এবং তারপর ভারত থেকে আলাদা হওয়ার জন্য একটা দাবি আসতো। বলতো প্লেবিসাইড করো, ইউনাইটেড নেশনসকে ইনভলভ করা হতো, হিউম্যান রাইটস কমিশনকে ইনভলভ করা হতো, ওরা তো এইসব জায়গাতে চলেই আসবে, বলো প্লেবিসাইড করো। আর প্লেবিসাইডটা কী হতো? জনগণের ভোটিং, যেভাবে একদিন ভোট হয়েছে। এবং ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গ একটা ভোট করে, মানে ওরকম ভোটই আর কি, ভোট করে তার ভোটের রেজাল্ট নিয়ে ভারতবর্ষ থেকে আলাদা হয়ে চলে যেত। মারাত্মক কথা বলছেন। এবং ভারতবর্ষ থেকে আলাদা হয়ে গেলে পশ্চিমবঙ্গ কী হতো আপনার নর্থ ইস্টের বুঝতে পারছেন? নর্থ ইস্টের সঙ্গে ভারতের কোনো যোগাযোগ থাকতো না। নর্থ ইস্টের গেটওয়ে পশ্চিমবঙ্গ। হ্যাঁ, থ্রেটটা এত বড়ই ছিল। আমরা যে আজকে এখানে শান্তিতে বসে কথা বলছি সেটাও হতো না। তাহলে চিকেন স্নেক নিয়ে মোটামুটি আমরা একটা খুব সুন্দর ধারণা পেলাম আপনার থেকে, আপনার সঙ্গে কথা বলে। লাস্ট যেটা আপনার থেকে জানতে চাইবো যে চিকেন স্নেক সম্পর্কে যদি কোনো একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে হয় সেটা কি দেবেন? বার্তা হচ্ছে চিকেন স্নেক নামটা শুনতে খুবই দুর্বল লাগে, কিন্তু আর চিকেন স্নেক নেই এটা আর। এটা ভার্চুয়ালি একটা ডাইনোসরের গলা হয়ে গেছে। মুরগির গলা বলছেন, ডাইনোসরের গলা হয়ে গেছে।